তখন বাবা কি রাগ করে? না, তাহলে কি করে? আরো বেশি শুনলে। চুমু দেয় আরো বেশি। প্রেমের যে অনুভূতিটা, যে আমাদের মধ্যে আসলে প্রেমটা যখন আমাদের প্রেমের যে অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয়, আমরা কি সঙ্গে সঙ্গে সেই অনুভূতিতে সাড়া দেবো কিনা? ঘুম থেকে উঠার পরে মাঝে মধ্যে লেখা শুরু করে। সকালে নাস্তা খায় বিকালে, বিকালে সকালে, সকালে নাস্তা খাই বিকেলে, বিকেলের নাস্তা খাই সকালে। কলকাতায় আমি যখন গিয়েছি আমি সাধারণ মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, সেটি আমাকে মনে হয় যে একজন লেখক হিসেবে আমাকে দায়বদ্ধ করে। এটা নোরা খুব ভালো বলতে পারবে, কারণ ওর খুব মন খারাপ থাকে যে বাবার সঙ্গে একটু দেখাও করতে পারে না, সারাদিন বাবার রুমের দরজা বন্ধ থাকে। নোরা বাবা একটু বলো তো, বাবা কতক্ষণ ব্যস্ত থাকে, কখন লিখে? শারীরিক স্বাস্থ্যকে যতটা গুরুত্ব দেয়, মানসিক স্বাস্থ্যের কথা তারা ভাবেই না। তারা ভাবতেই পারে না যে কেউ মানসিকভাবে লোনলি ফিল করতে পারে। তো যেই বাসায় উঠবো, ওই বাসার আপু হচ্ছে আমাকে দরজা দিয়ে ঢুকতে দিচ্ছিলেন না। উনি বলতেছিলেন যে তুমি ততক্ষণ না পর্যন্ত শঙ্খচূড়ের দ্বিতীয় খণ্ড লিখবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ঢুকতে দিব না। প্রিয় দর্শক, আজকে আমি আড্ডা দিতে এসেছি সময়ের সেরা লেখক সাদাত হোসাইনের সঙ্গে। তার সাথে গল্প করব, আড্ডা দিব, তার জীবনের নানা অজানা তথ্য জানার চেষ্টা করব। সাদাত ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, জুবাইর তুমি কেমন আছো? আমি ভালো আছি। বইমেলা চলছে, এখন তো ব্যস্ততা সবকিছু মিলিয়ে একটু বেশিই যাচ্ছে মনে হয়। হ্যাঁ ব্যস্ততা, মানে গত 6 মাস 7 মাস ধরেই আর কি বলতে গেলে গর্তজীবী হয়েছিলাম। কারণ বইমেলার আমার বছরের প্রথম শেষের 6-7 মাস আসলে যেরকম যায় আমাকে, কারণ পরের বইমেলার প্রস্তুতি নিয়ে লিখতে হয়। আমি তো লেখালেখি ছাড়া অন্য কিছু করি না, মানে এটা আমার ফুল টাইম প্রফেশন এবং একই সঙ্গে আনন্দ পাওয়ার মাধ্যম। সো আমাকে যেটা করতে হয় যে প্রচুর সময় আসলে লেখালেখির পেছনে দিতে হয়। তো আমি সেই মনে হয় মে বা জুন থেকে শুরু করেছি লেখা, তো এই জানুয়ারি শেষের দিকে শেষ হলো, আর এখন তো বইমেলা নিয়ে ব্যস্ততা। সাদাত ভাই, এই বইমেলায় তো হচ্ছে আপনার 3টি বই এসেছে, সেই বইগুলো সম্পর্কে একটু জানতে চাই। বইমেলায় একদম বইমেলাকে উপলক্ষ করে আসলে 2টো বই এসেছে। আর একটি হচ্ছে শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড, এই বইটি। শঙ্খচূড়ের দ্বিতীয় খণ্ড, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি একটু দেখাই। হ্যাঁ, শঙ্খচূড়ের এটা হচ্ছে প্রথম খণ্ড। 2টা বইয়ের কভার কিন্তু খুব সুন্দর, একই রকম, প্রায় কাছাকাছি একদম। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি একটা রয়্যাল করার জন্য, কারণ হচ্ছে এটা প্রায় 400 বছর আগের একটা রাজ পরিবারের, একটা না মানে একটা সময়কালের গল্প, যে সময়ে যেটা হয়েছিল যে রাজনৈতিক একটা প্লট যেমন, তেমনি প্রেম, বিরহ, যুদ্ধ, প্রাসাদ ষড়যন্ত্র, ডিপ্লোম্যাসি এবং ব্যক্তিগত অনুভূতি তো আছেই। সেই অনুভূতিগুলো নিয়ে লেখা। তো এই যে প্রথম খণ্ড যেটি, এটা হচ্ছে প্রকাশ হয়েছিল 2023 সালে। তো মাঝখানে 2 বছর এটার দ্বিতীয় খণ্ড আর প্রকাশ করা হয়নি নানান কারণে। প্রথম কারণ ছিল যে প্রথম খণ্ড পাঠক এত বেশি মানে ভালোবেসে গ্রহণ করেছিল বা এত বেশি পাঠক প্রিয়তা পেয়েছিল যে এটা যখন শেষ হলো এবং সেখানে যখন লেখা থাকলো যে এটি দ্বিতীয় খণ্ডে সমাপ্য, তখন আসলে পাঠকের মধ্যে একটা আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছিল। প্রথম খণ্ড এতটাই মানে ভালো, মানে পাঠকের দৃষ্টিতে ভালো ছিল। এমনকি এরকম হয়েছে, আমি একটা ইন্টারভিউতে বলেছি যে আমি ব্রাসেলসে গিয়েছিলাম, তো যেই বাসায় উঠবো ওই বাসার আপু হচ্ছে আমাকে দরজা দিয়ে ঢুকতে দিচ্ছিলেন না। উনি বলতেছিলেন যে তুমি ততক্ষণ না পর্যন্ত শঙ্খচূড়ের দ্বিতীয় খণ্ড লিখবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ঢুকতে দিব না আর কি। হ্যাঁ, মানে বলে আমি গত 2 বছর ধরে রাতে ঘুমোতে পারছি না পুষ্পলতা এবং অরুণাদিত্যের পরিণতি জানার জন্য। কারণ এটার যেই মানে প্রধান 2টি ক্যারেক্টার, একটা পুষ্পলতা এবং অরুণাদিত্য, যদিও এটার প্রধান ক্যারেক্টার আসলে অনেক, মানে বিশাল ক্যানভাসের, বুঝতেই পারছো। তো কিন্তু ওনাদের এমন জায়গায় প্রথম খণ্ডটা শেষ হয়েছিল যে অরুণাদিত্য এবং পুষ্পলতার পরিণতি জানার জন্য সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল। এবং গত 2 বছর ধরে আমি এই পরিমাণ মেসেজ, ফোন, ইমেল পেয়েছি, মানে আনবিলিভেবল। তো সেই 2 বছর পরে অবশেষে দ্বিতীয় খণ্ড এলো। দ্বিতীয় খণ্ড হচ্ছে এটা, শঙ্খচূড়ের দ্বিতীয় খণ্ড। এই বই দুটি পাওয়া যাচ্ছে হচ্ছে অন্য প্রকাশ প্রকাশ করেছে, অন্য প্রকাশে। আর তোমার হাতে যেটা ছিল তুমি সন্ধ্যা অলকানন্দা, এটা একদমই বইমেলায় এসেছে, এটা প্রকাশ করেছে অন্য ধারা। বইয়ের প্রচ্ছদটা কিন্তু দারুণ হয়েছে, আমার কাছে প্রচ্ছদটা খুব ভালো লাগছে। প্রচ্ছদ করেছে আমার এই 3টি বইয়ের প্রচ্ছদই করেছে হচ্ছে সাদিতুজ্জামান করেছে। আর এই বইটি হচ্ছে আমার আমি সম্প্রতি ইউরোপ সফরে গিয়েছিলাম এবং সেখানে ইউরোপের যে ভ্রমণ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে লিখেছি যেতে যেতে তোমাকে কুড়াই। সো এটা আমার জীবনের প্রথম ভ্রমণ কাহিনী, যদি এটাকে আমি বলি যে ভ্রমণ উপন্যাস, কারণ উপন্যাসের মতো করে লিখেছি। কারণ অনেক সময় হয় না যে অনেক বেশি তথ্য থাকলে আমাদের কিন্তু মনে থাকে না, কিন্তু গল্প মনে থাকে। তো এই জন্য আমি তথ্যগুলোকে গল্পের মতো করে উপস্থাপন করেছি, যাতে করে পাঠক পড়লে একইভাবে উপভোগ করতে পারবে।
আবার অন্যদিকে তাদের এক ধরনের জানাশোনার যে মানে ইচ্ছা বা জ্ঞান ভাণ্ডার যেটি সেটিও সমৃদ্ধ হবে, যাতে লেখাটা উপভোগ্য হয়। আর এই হচ্ছে আমার 3টি বই। আমি যে বিষয়টা জানতে চাইছি, যেহেতু বইমেলা শুরু হয়ে গিয়েছে, চলছে বইমেলা, কেমন সাড়া পাচ্ছেন পাঠকদের? আমি বইমেলায় আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে সম্ভবত আমার বই দিয়েই ফিকশনের জগতে প্রথম প্রি অর্ডার সিস্টেম চালু করে রকমারি। প্রি অর্ডারটা হচ্ছে যে বই প্রকাশের আগেই পাঠকদের কাছ থেকে অর্ডার নিয়ে নেওয়া, মানে বই কিন্তু প্রকাশের আগেই। সো আমার সব বইয়ের আসলে প্রি অর্ডার হয়, এবং তুমি দেখেছো হয়তো যে মানে বইয়ের পুরো দেয়াল হয়ে গিয়েছিল আর কি, কারণ এত বইয়ের প্রি অর্ডার এসেছে 3টে বইয়েরই। এই সময় মানুষ যে আসলে এতটা মানে আগ্রহ নিয়ে বই কিনবে, কারণ একটু অস্থিতিশীল সব কিছুতে মানুষের মধ্যে একটা আনসার্টেনিটি কাজ করছে, এই সময় এসে মানুষ যে বই কিনবে এত আগ্রহ নিয়ে, এটি আমি আসলে ভাবিনি। তো আমি মেলায় একদিন মাত্র গিয়েছি, যথারীতি লম্বা লাইন পড়েছিল। হ্যাঁ, এবং সেটি প্রথম। আমি সাধারণত এই সময়টায় দেশে থাকা হয় না, বইমেলার এই সময়টা, কারণ আমাকে ইন্ডিয়া বইমেলায়, কলকাতা বইমেলায় আমি যাই, তো এবার তো সেটি হয়নি। কিন্তু তারপর আমি দেখলাম যে আমি এটা ছিল ইভেন হলিডেও ছিল না, সম্ভবত 3 তারিখে আমি গিয়েছি, এবং অসংখ্য মানুষ এসেছেন বই নিতে। আর তুমি সন্ধ্যা অলকানন্দাটা ওই দিনই প্রথম বাজারে এসেছিল, তো পাঠক উপচে পড়া ভিড় ছিল যে এই বইটার জন্য। এবং এই বইটার গল্পটাও খুবই ইন্টারেস্টিং। আমি এখানে এটা একটু বলতে চাই আমি, কারণ হচ্ছে আমরা না এই সময় অনেক বেশি ডিপ্রেশন দেখি মানুষের মধ্যে, প্রচণ্ড ডিপ্রেসড মানুষজন চারপাশে। ধরো সোশ্যাল মিডিয়াতে আমি হয়তো কাউকে দেখছি যে খুব হাসিমুখী, খুব আনন্দ ঝলমলে একটি মানুষ, তার ভিতরে অনেক কষ্ট রয়েছে। কয়েকদিন পর শুনি কি সে সুইসাইড করেছে, শুনি না আমরা এরকম, কিন্তু প্রচুর শুনি। তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশে এখনো মানুষ সাধারণত শারীরিক স্বাস্থ্যকে যতটা গুরুত্ব দেয়, মানসিক স্বাস্থ্যের কথা তারা ভাবেই না। তারা ভাবতেই পারে না যে কেউ মানসিকভাবে লোনলি ফিল করতে পারে। বা আমরা একজন মানুষের সফলতা কিংবা আনন্দ দেখি তার বস্তুগত প্রাপ্তি অপ্রাপ্তির নিরিখে, কিন্তু বস্তুগত প্রাপ্তি অপ্রাপ্তির বাইরেও যে মানুষের মধ্যে হতাশা থাকতে পারে, অতৃপ্তি থাকতে পারে, অপ্রাপ্তি থাকতে পারে, তাদের মনের অসুখ হতে পারে, সেটি আমরা কখনো ভাবি না। তো আমি আসলে সেই মনের অসুখটাকে এখানে পোট্রে করার চেষ্টা করেছি এই উপন্যাসটিতে। যেই ছেলেটির গল্প বলা হয়েছে তার নাম ধ্রুব। সে একজন পেশাগত জীবনে প্রচণ্ড সফল একজন মানুষ। সে একজন সঙ্গীত শিল্পী, কবিতা লেখে, তুমুল জনপ্রিয়, এবং একটা হ্যাপি কনজুগাল লাইফ। বাট তারপরও সে হঠাৎ করে এক ধরনের অদ্ভুত বিষণ্ণতায় ভোগা শুরু করে, নিঃসঙ্গতায় ভুগতে শুরু করে। কিন্তু সে জানে না এই নিঃসঙ্গতার কথাটা সে কাকে বলবে, কিংবা যাকেই বলবে সে কি তার মতো করে সেটিকে অনুভব করতে পারবে কিনা, সেটি নিয়ে তার মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হয়। কারণ সে যখনই বলার চেষ্টা করেছে, সে দেখেছে যে তার সে কথা শোনার মতো আসলে ওই অনুভূতি, প্রবণতা কিংবা সংবেদনশীলতা সেই মানুষগুলোর নেই। এবং একটা সময় গিয়ে সে নিজেকে একটা শামুকের মতো মানে খোলসের ভেতরে আটকে ফেলে। সে নিজের কোনো কথার কারোর সঙ্গে শেয়ার করে না। এটি তাকে আরও প্রচণ্ডভাবে ডিপ্রেসড করে তোলে। তো সেই ছেলেটার যে মনোজাগতিক যে দ্বন্দ্ব, এবং ওই সময় তার জীবনে আরেকজন নারী আসে, যে নারী হচ্ছে তাকে, মানে অনেক নারী তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে অর্থে কেউ তার ওই ব্যক্তিগত সীমারেখার দেয়াল বা গণ্ডিটা ভাঙতে পারে না, কারণ সে তার ফ্যামিলির প্রতি বা তার ওয়াইফের প্রতি প্রচণ্ড রকমের লয়াল। কিন্তু ঠিক এই মুহূর্তে হঠাৎ করে সে একভাবে তার মানসিক যে বিচ্ছিন্নতা সে তার চারপাশে অনুভব করেছিল, সেটি একজনের সঙ্গে এক ধরনের কানেকশন ফিল হয়। কিন্তু তারপরে সে কিন্তু তার মধ্যে একটা দ্বিধা কাজ করে যে আমি আসলে কতটুকু এগোবো কিংবা এগোবো না। এই যে দ্বিধা, এই দ্বিধাটাকে সে কীভাবে ডিল করে, এই ডিপ্রেশনটাকে সে কীভাবে ডিল করে, কিংবা সেই ডিপ্রেশনের সঙ্গে সে কীভাবে ডুবে যায়, আবার সেখান থেকে কীভাবে উঠে দাঁড়ায়। এবং প্রেমের যে অনুভূতিটা, যে আমাদের মধ্যে আসলে প্রেমটা যখন প্রেমের যে অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয়, আমরা কি সঙ্গে সঙ্গে সেই অনুভূতিতে সাড়া দেবো কি না, কিংবা কারোর প্রতি আমাদের যদি ভালো লাগা তৈরি হয় কিন্তু সেই মানুষটা হয়তো অন্য কোনো সম্পর্কে ইনভলভড, সেক্ষেত্রে আমাদের সেই অনুভূতিটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব, আমরা কি সেই অনুভূতিটাকে ধাবিত হতে দেব কি নাকি নিয়ন্ত্রণ করব। এই যে মানসিক ক্রাইসিসটা তৈরি হয়েছে, আমি চেষ্টা করেছি সেই ক্রাইসিসটাকে এই উপন্যাসটিতে আনার জন্য। দাদা, একটা প্রশ্ন আমি রাখতে চাই, সেটি হচ্ছে যে এই সময়টা এখন পরিবর্তিত সময়। আমরা জানি যে হচ্ছে গত বছরের সেই অভ্যুত্থানের পরে নতুন একটি সরকার, নতুন দেশ, নতুন রকমভাবে পরিচালনা হচ্ছে, অনেক ধরনের সংকট আমাদের মধ্যে দেখা দিয়েছে। সেই জায়গা থেকে আসলে এবারে বইমেলাটা কেমন যাচ্ছে, আপনার কাছে কী মনে হয়? আমি বইমেলায় একদিনই গিয়েছি, এবং আমার একটা হচ্ছে যে আমি খুব একটা বইমেলায় গেলে বইমেলাটা ঘুরে দেখার সময় আসলে পাই না, কারণ আমি স্টলে ঢুকি আর স্টল থেকে বের হই, মাঝখানে আমার কোথাও যাওয়ার সুযোগ থাকে না, যেহেতু অসংখ্য পাঠক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। তো প্রথম দিন যেদিন গেলাম, আমি আসলে এই একই বাস্তবতা হয়েছে, আমি আসলে আলাদা করে দেখতে পারিনি।
এখন আমার ব্যক্তিগত পাঠকের উপস্থিতি কিংবা সাড়া দিয়ে তো আসলে সার্বিকটাকে আমি এই মুহূর্তে ব্যাখ্যা করতে পারছি না। যদি আমি একটু বইমেলা ঘুরে দেখার সুযোগ হয় তাহলে হয়তো আমি বলতে পারবো যে কি কোনো ধরনের পরিবর্তন ঘটেছে কি না, মানে পাঠকদের বইমেলায় আসার আগ্রহে আর কি। সাদ ভাই, বিগত বছরগুলোতে হচ্ছে কলকাতা বইমেলায় হচ্ছে আপনার বড় সংখ্যক একটা পাঠকের লাইন ছিল যেখানে আপনার বই কেনার জন্য তারা অপেক্ষা করত। এবছর সেটি হচ্ছে না আসলে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমার কাছে মনে হয় কি সাংস্কৃতিক বিনিময়টা আসলে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক তৈরি হতে অনেক সাহায্য করে। দুটি দেশ যখন থাকে তাদের মধ্যে রাজনৈতিক অনেক ধরনের টানাপোড়েন থাকবে, পলিসিগত অনেক ধরনের ব্যাপার থাকবে, সেটা আসলে রাজনীতিবিদরা নিজেদের দেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সচেতন ভূমিকা পালন করবে। অন দ্য আদার হ্যান্ড আমি মনে করি যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সম্প্রীতির বোধ তৈরি যাতে থাকে সেটি নিয়ে আসলে শিল্পীদের কাজ করা উচিত। সেটি শুধুমাত্র ভারত বাংলাদেশ সম্পর্কে না, আমি মনে করি যে পৃথিবীর যে কোনো দেশের সঙ্গেই যে মানুষের সম্পর্ককে যাতে আরও বেশি সৌহার্দ্যপূর্ণ, অহিংস, ভ্রাতৃত্বপূর্ণ, বন্ধুত্ব সুলভ করা যায়, সেই জায়গাটিতে আসলে শিল্পীদের অনেক বেশি দায়বদ্ধতা আছে এবং লেখকদেরও। তো আমার কাছে মনে হয় যে আমি আমার লেখার মধ্য দিয়ে সেই সম্প্রীতিটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা সবসময় করি, সেটি ইভেন আমাদের দেশের মধ্যেও। দেশের বাইরে আমি এবার ওই যে বললাম যে ইউরোপে যখন গিয়েছি, অনেকগুলো দেশে গিয়েছিলাম, সেখানে আমি যখন দেখেছি যে বিভিন্ন মানে দেশ থেকে মানুষ আমার প্রোগ্রামে আসছে, বাংলা ভাষাভাষী, তখন না সেটি কিন্তু আমাকে দারুণভাবে উদ্দীপ্ত করে এবং আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোকে আমি আসলে লেখার মধ্য দিয়ে স্পর্শ করতে পেরেছি, তাদের অনুভূতিগুলোকে আলোড়িত করতে পেরেছি এবং সেই অনুভূতিগুলো কিন্তু ইতিবাচক অনুভূতি। তো একইভাবে আমি বলি যে কলকাতায় আমি যখন গিয়েছি আমি সাধারণ মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, সেটি আমাকে মনে হয় যে একজন লেখক হিসেবে আমাকে দায়বদ্ধ করে। আমার কাছে মনে হয় যে আমি সেই ভালোবাসাগুলো আসলে বিশ্বব্যাপী আমার লেখার মধ্যে দিয়ে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং তাদের মধ্যে যাতে পরস্পরের প্রতি সহানুভূতির সম্পর্ক তৈরি হয়, পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক যাতে তৈরি হয়, সংবেদনশীলতা যাতে তৈরি হয়, তারা যাতে একজন আরেকজনের কষ্টকে অনুভব করতে পারে, একইভাবে একজন যাতে আরেকজনের প্রাপ্তি এবং আনন্দকে উদযাপন করতে পারে। আমি আসলে সেটিকে হয়তো মিস করি বা আমি হয়তো চেষ্টা করি আমার লেখার মধ্য দিয়ে সেটিকে প্রকাশ করার। সাদ ভাই, আপনার একটু লেখার টাইমটা, আপনার দৈনন্দিন রুটিনটা একটু জানতে চাই। আসলে কখন আপনি ঘুম থেকে ওঠেন, কখন লিখতে বসেন, কখন লিখতে সব থেকে বেশি পছন্দ করেন, এই বিষয়টা একটু জানতে চাই। এটা নোরা খুব ভালো বলতে পারবে, কারণ ওর খুব মন খারাপ থাকে যে বাবার সঙ্গে একটু দেখাও করতে পারে না, সারাদিন বাবার রুমের দরজা বন্ধ থাকে। নোরা বাবা একটু বলো তো, বাবা কতক্ষণ ব্যস্ত থাকে, কখন লিখে? সারাক্ষণই দরজা বন্ধ। এখন তোমার কেমন লাগে? বাবার রুমের দরজা কি থাকে? বন্ধ। ঘুম থেকে উঠার পরে মাঝে মধ্যে লেখা শুরু করে। সকালে নাস্তা খাই বিকালে, সকালে নাস্তা খাই বিকেলে, বিকেলের নাস্তা খাই সকালে। আর বাবার রুমের দরজা সবসময় কি থাকে? বন্ধ। তোমার খারাপ লাগে বাবা যখন এরকম অনিয়ম করে? খারাপ লাগে? আর নোরা, তোমাকে তখন মা কি বলে, বাবার দরজা কি করা যাবে না? কেন? বাবা তখন কি করে? তখন দিনরাত শুধু লেখে। আর তারপরে কিন্তু তোমাকে বাবা কি বলেছে? শুধু একজন বাবার রুমে শুধু এই সময় নক করতে পারবে। কি বলেছে বাবা? এই সময় বাবার রুমে শুধু একজন নক করতে পারবে। কে? আমি। আমার বাবার রুমে আমি যাব, এটা কি তোমার বাবা? এটা বলো তুমি। এবং তারপর তুমি কি বাবার রুমে যখন ইচ্ছে তখন নক করে ফেলো? তখন বাবা কি রাগ করে? না। তাহলে কি করে? চুমু দেয় আরো বেশি। আচ্ছা, মানে হচ্ছে আমি বলি, আমি তো সাধারণত মানে রাতে লিখতে আমার খুব হয়, মানে কনসেন্ট্রেশনটা করা যায়, যেহেতু চারদিকে অনেক নীরব থাকে। এই সারা রাত যখন লিখি ঘুমাতে ঘুমাতে সকাল 7টা 8টা এরকম হয়ে যায়। তো বাসায় সবাই মোটামুটি একটু প্রিপারেশন থাকে যে একটু ঘুমাতে তো হবে, না ঘুমালে তো লিখতে পারবো না। তো তখন তারা চেষ্টা করে যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে। বিশেষ করে ওর মা তো ডাক্তার, সে অফিসে থাকে সারাদিন, তাকে হসপিটাল চেম্বারে থাকতে হয়। সো আমি বলতে গেলে একাই থাকি বাসায়। সো দিনের বেলাও হচ্ছে আমি হয়তো দুপুর পর্যন্ত ঘুমাই, তারপরে উঠে আবার লিখতে বসি। তো ওই সময়টা যেটা হয় যে ওকে বলা হয় যে যেহেতু বাবা ঘুমাচ্ছে তো তুমি হচ্ছে দরজা নক করো না, ঠিক আছে? সবাই বলে, কিন্তু ওর তো খারাপ লাগে যে বাবাকে তো খুব একটা কাছে পায় না, মাকে পায় না, তো স্বাভাবিকভাবে ওর খারাপ লাগে না একটু। তো ও করে কি, আমাকে বলে, বাবা, আমাকে মা বলে যে তুমি বাবার রুমে দরজা নক করবে না, বাবা ঘুমোচ্ছে বা লিখছে, বাবার সমস্যা হয়। আমি কী করবো বাবা? তবে আমি বললাম যে শুধুমাত্র তোমার আছে, অনুমতি আছে রুমে নক করার। এটা শোনার পর তো তার এখন মানে পুরা সে কনফিডেন্ট। তো কেউ যদি তাকে বলে
আস্তে কথা বলো, বাবার রুমে কিন্তু দরজা নক করা যাবে না। সে বলে আমার বাবার রুমে আমি নক করবই, তোমাদের কি, তোমাদের বাবার রুমে তো আমি নক করছি না, আর আমার বাবা বলেছে শুধু আমি একা নক করতে পারবো। আপনি যেহেতু সবসময় ব্যস্ত থাকেন, আসলে পরিবারকে মানে কিভাবে সময় দেন? এটা আসলে একটু ডিফিকাল্ট। আমি চেষ্টা করি এত কিছুর মধ্য দিয়ে নোরাকে সময় দিতে, কারণ ও এখন যেহেতু বড় হয়েছে, আগে হয়তো ওইভাবে অতটা ফিল করতো না যে বাবার সান্নিধ্য বা এটা, কিন্তু এখন যেটা হয় যে এখন ও মিস করে এটা, এবং ও ওর মাকে জিজ্ঞেস করে প্রায়, মা বাবার লেখা কবে শেষ হবে, মানে সে প্রায় প্রতিদিন মাকে গিয়ে বলে, মা বাবার লেখা কবে শেষ হবে, কবে বাবা ঘর থেকে বের হবে, কবে বাবা আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো ওইটা যখন ও বলে আমি তো জিনিসগুলো শুনি, এবং আমি যেটা করি আমি হচ্ছে প্রতিদিন এত ব্যস্ততার মধ্যে আমি একটু পরপর রুম থেকে বের হয়ে দেখি ও কোথায় আছে, তখন ওকে একটু আদর টাদর করে আবার রুমে ঢুকে যাই, গিয়ে লিখতে বসি। আর আমাকে অবশ্য বাসায় এগুলো নিয়ে অনেক পচানি খেতে হয়। পচানি খেতে এরকম যে নুসরাত বলে বা অন্যরা সবাই, আমার ছোটো বোন থাকে বাসায়, ওরা বলে যে ভাইয়ার হচ্ছে মানে সবাই অনেক টেনশানে থাকে, একটু শব্দ করলে তার লেখায় কনসেন্ট্রেশন হবে, সবাই বাসার মধ্যে সবসময় সতর্ক থাকে। কিন্তু দেখা গেল যে সকাল 8টার সময় সে ঘুমাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এই মুহূর্তে নোরা এসে বলতেছে, বাবা কি আমাকে নিয়ে একটু বাইরে চলে যাও। সে তখনই ঘুম চোখে মুখে পানি দিয়ে মুখটা ধুয়ে হচ্ছে হাফ প্যান্টটা চেঞ্জ করে একটা প্যান্ট পরবে, শার্ট পরে হচ্ছে নোরাকে কাঁধে করে নিয়ে তারপর ঠিকই বের হবে, ঠিক আছে? তখন আর তার কোনো রাগ নাই, কিছুই নাই, ঠিক আছে? তো আমি চেষ্টা করি, যেমন এইবার নোরাকে নিয়ে অলরেডি আমরা ঘুরতে গেছি না, মা বাবা তুমি, একদিন যে বইমেলায় গেলাম ওকে নিয়ে গেলাম, এবং ও অনেক এনজয় করেছে। নোরা বাবা, আমি তোমার মুখে একটা কবিতা শুনতে চাই। কোন কবিতাটা শোনাবো আমাদের? আমি একটা ছড় লিখেছেন আমার বাবা সাদাত হুসাইন। আমি ছোট্ট পাখি, আমার আছে দানা, সেই দানা দিয়ে উড়ে ছাড়াবো সীমানা। আমি ভোরের আলো, আমি নতুন দিন, যত্নে রেখো আমায়, হবই রঙিন। আমি ছোট্ট নদী, আমি সবুজ বন, আমার বুকে ফুটবে যেন ফুলের মতন মন। আমি প্রজাপতি, আমার রঙিন পাখা, সেই পাখাতে হাজার রঙের স্বপ্ন থাকে আঁকা। আমি একটা ফুল, আমায় ফুটতে দিও, আমি ফুটলে আমার সুবাস পাবে যে তুমিও। আমি ছোট্ট আজ, স্বপ্নে বেঁচে রই, আমার স্বপ্ন পূরণ হলে হব যে বড়। আমার স্বপ্ন পূরণ হলে হব যে বড়ই। সুন্দর সুন্দর, থ্যাংক ইউ বাবা। ভাই, আমরা একদম আড্ডা দিদিদের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ভক্তদের উদ্দেশ্যে বলা, প্রথমত আমি বলবো যে আমরা যেন মানুষ হিসেবে সংবেদনশীল হই, প্রতিহিংসা পরায়ণ না হই। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যেন বই পড়ি, মানে বই পড়াটা যেটা হয়, আমি সবসময় বলি যে বই হচ্ছে মনের আলো জ্বেলে দেয়। আর যেই মানুষের মনের আলো জ্বলে তার আসলে পৃথিবীতে অন্য আর সব আলো নিভে গেলেও কোনো ক্ষতি হয় না। আমার একটা কবিতার লাইনই আছে এরকম যে নিভে গেলে আলো জ্বেলে দিও মন। সো মনের আলো যদি মানুষের জ্বলে, তারপর সূর্য না উঠলেও ক্ষতি নেই। সো এই জন্য বই পড়া খুব জরুরি। আমি এটা বলি যে বই পড়ার ব্যাপারটা আসলে শুরু করতে হবে ঘর থেকে। আমি যদি আমার বাসায় সারাক্ষণ মোবাইল ফোন চেপে আমার বাচ্চাকে বলি যে মা তুমি হচ্ছে বই পড়ো, ও কখনোই পড়বে না, কারণ বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয়। তো আমরা হচ্ছে সবসময় বাসায় বসে মোবাইল ফোন চাপি, মানে যারা সিনিয়ররা আছে, আর বাচ্চাদেরকে বলি বই পড়ো, এটা তো হবে না। আমরাও যদি বই পড়ি ওদেরকে বলতে হবে না, ওরা এমনিতেই বই পড়বে। এই চর্চাটা যদি আমরা ঘরে ঘরে করতে পারি, আমার অনুরোধ থাকবে যেন সেই চেষ্টাটা আমরা করি, তাহলে সত্যিকার অর্থে আমাদের একটি নতুন দারুণ একটি প্রজন্ম গড়ে উঠবে। এবং সেরকম একটি প্রজন্ম গড়ে উঠলে আমাদের আসলে দেশ নিয়ে, পৃথিবী নিয়ে এত শঙ্কায় ভুগতে হবে না। শিশুরা যখন বই পড়বে, তাদের মনের আলো যখন জ্বলে উঠবে, তখন পৃথিবী এমনি আলোকিত হয়ে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের প্রিয় লেখকের সঙ্গে, তার জীবনের অনেক কথা জানার চেষ্টা করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।